এক হ্যাভি রিল্যাক্স পারসন বারমুডা ট্রায়াঙ্গেলে গিয়ে এমন এক দ্বীপের সন্ধান পায় যেখানে সকল মানুষেরা ছিল ছোট ছোট পোকামাকড়ের সাইজের। সেই দেশটির নাম ছিল লিলিপুট। গালিভার নামের এই ইয়ো পাবলিক কিভাবে সেই দ্বীপে গেল আর সেই দ্বীপে গিয়ে সে কিভাবে তার জীবনযাপন করছিল সেই কাহিনী নিয়েই আমাদের আজকের মুভি গালিভার্স ট্রাভেলের এক্সপ্লেনেশন। লিলিপুটেরা সেখানে এত বড় দানব দেখে কি করেছিল, আর অদতেও কি গালিভার পেরেছিল সেখান থেকে ফিরে আসতে? এই সব প্রশ্নের উত্তর পেতে মুভিটি একদম না টেনে দেখা শুরু করো। আর তুমি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু। তো আর প্যাচাল না পেরে চলো শুরু করে দেই আমাদের আজকের এক্সপ্লেনেশন। মুভি শুরু হওয়ার প্রথমেই আমরা একটি নাদুস নুদুস লোককে দেখতে পাই যার নাম গালিভার। গালিভার কঠিন লেভেলের এক চিল পারসন। সে সবসময় হাসি খুশিভাবে থাকতে পছন্দ করে, আর বর্তমানে সে একটি নিউজ পেপারের কোম্পানিতে কাজ করছিল। এদিকে একদিন গালিভার একটি ছেলের ইন্টারভিউ নেয় এবং সে ওই ছেলেটিকে এমন সব প্রশ্ন করতে থাকে যে তার কাজের সাথে রিলেটেডই না। উল্টাপাল্টা কথার এক পর্যায়ে সে জানতে পারে সেই ছেলেটি আগের থেকেই হায়ার করে রেখেছে কোম্পানি। তারপর গালিভার সেই ছেলেটিকে পুরো অফিস ঘুরিয়ে দেখাতে থাকে এবং সেই সময় আমরা একটি মেয়ের সাথে পরিচিত হই যার নাম ডার্সি। ডার্সি হলো এই কোম্পানির ট্রাভেল এডিটর, মানে তার কাজ ভ্রমণ বিষয়ক খবরগুলো ছাপা। এই ডার্সিকে দেখলেই গালিভারের মনের মধ্যে লাড্ডু ফুটতে থাকে। পোলা মানুষেও তার বুক ফাটে তো মুখ ফোটে না। সেই নতুন এমপ্লয়িটা তাদের দুজনকে দেখে বুঝতে পারে তাদের মধ্যে নিশ্চয়ই কোনো ইটিশ পিটিশ ভাব রয়েছে। তারপর গালিভার এবং নিউ এমপ্লয় মিলে পুরো অফিস ঘুরতে ঘুরতে একটি লিফটের মধ্যে যায় এবং কিছুক্ষণ পরে ডার্সি সেখানে উপস্থিত হয়। তারপর নতুন এমপ্লয়টি দুজনকে ছেড়ে একা চলে যায় যাতে তারা দুজন দুজনের সাথে কথা বলতে পারে, কিন্তু ওই বলদা গালিভার এই সুযোগের কোনোই সদ্ব্যবহার করতে পারে না। এরপর একদিন আমরা দেখতে পাই যে গালিভার তার অফিসে নাচ গান করে এনজয় করছে, আর এরই মধ্যে সেখানে সেই নতুন এমপ্লয়টি উপস্থিত হয় আর সে বলে, গালিভার তুমি কি জানো আমার প্রমোশন হয়ে গেছে? আজকের যে মুভিটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি এটি একটি সরকার থেকে অস্কার পাওয়া একটি মুভি, এবং এই মুভিটি এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জনগণের কাছে সেটি না দেখলেই আপনারা কেউ বিশ্বাস করতে পারবেন না। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ মুভিটি দেখার অনুরোধ রইল। আজকের মুভিটিতে অনেক কিছু অজানা তথ্য জানাতে চলেছি আপনাদের মাঝে। আর এই মুভিটির এত টাকা ব্যয়ের পিছনে যে সবথেকে বড় দুটি কারণ রয়েছে সেটিও জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। এই মুভিটি সারা বিশ্ব জুড়ে এতটা তোলপাড় হয়ে উঠছিল সেটি কল্পনার বাইরে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ মুভিটি দেখে আসা যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমাদের চ্যানেলটিতে সবসময় এমন নিত্য নতুন লেটেস্ট মুভিগুলো আপলোড করা হয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে মুভিটি দেখে আসা যাক। আর আজকে থেকে আমি তোমার বস। সেই সাথে সেই নিউ এমপ্লয়ি আরো বলে, তোমার এই অধিক লাজুক স্বভাবের কারণেই তোমার প্রমোশন হয় না, এর জন্যই তোমার স্বভাব পরিবর্তন করতে হবে, না হলে জীবনে কিচ্ছু হবে না। এই সব শুনে গালিভার খুব কষ্ট পায় এবং সে ডার্সির রুমে চলে যায়। সেখানে গিয়ে সে একটি ফর্ম উঠিয়ে নেয় যেটা ট্রাভেলের অ্যাসাইনমেন্ট ফর্ম ছিল। তখন ডার্সি তাকে জিজ্ঞেস করে, তোমার কি ট্রাভেল ইন্টারেস্ট আছে? তখন গালিভার এমন এক পার্ট নেয় যে সে পুরো পৃথিবী ঘুরে এসেছে। সে বলে, ট্রাভেলিং তো আমার হাতের ময়লা, আমি মেক্সিকো, নিউজিল্যান্ড, কঙ্গো, বাংলাদেশ বাংলাদেশ না, অনেক জায়গায় ঘুরেছি। আর এটা শুনে ডার্সি তো খুশিতে টাসকি খেয়ে যায়। তারপর ডার্সি গালিভারকে বলে, তাহলে তুমি এক কাজ করো, কালকে মেক্সিকো নিয়ে একটি লেখা লিখে নিয়ে আসো, দেখি কেমন হয়। গালিভার তো পার্ট নিয়ে এসব কথা বলে ফেলেছে, কিন্তু সে যখন কিছুই লিখতে যায় তখন কি লিখবে সেটাই সে বুঝতে পারছিল না, কারণ ডার্সিকে ইমপ্রেস করার জন্য সে ডাহা মিথ্যা কথা বলেছে। আসলে তো সে কোথাও ঘুরতেই যায়নি, তাই সে গিটার বাজিয়ে পেটে ঢোল বাজিয়ে নিজেকে ফিট করতে থাকে। এরপর গালিভার অনেক চিন্তা ভাবনা করে বিভিন্ন প্যারাগ্রাফ এবং আর্টিকেল থেকে সে কপি পেস্ট করে একটি সুন্দর আর্টিকেল তৈরি করে ফেলে, আর পরের দিন সেটা ডার্সিকে জমা দেয়। এটা দেখে ডার্সি তো অস্থির লেভেলের খুশি হয়ে যায় আর বলে, আরে তুমি এত ভালো ট্রাভেল গাইড লিখতে পারো, তা তো আমি আগে জানতাম না। এরপর ডার্সি গালিভারকে বলে, তুমি তাহলে এক কাজ করো, তুমি বারমুডা ট্রায়াঙ্গেলে যাও আর ওই জায়গা সম্পর্কে বেশ কিছু জিনিস তুমি লিখে নিয়ে আসো, কারণ বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে এখনো কেউ ভালো কিছু লিখতে পারেনি। তুমি যদি ওখানের কিছু ইনফরমেশন নিয়ে আসতে পারো তাহলে তুমি এক রাত্রেই পপুলার হয়ে যাবে। তারপর ডার্সি গালিভারকে বারমুডা ট্রায়াঙ্গেলে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলে। তার কথা মতো গালিভার পরের দিন বারমুডা ট্রায়াঙ্গেলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, আর ডার্সি আগে থেকেই তার জন্য একটি লোক ঠিক করে রেখেছিল যে ছিল বোর্ডের ক্যাপ্টেন। তারপরে ক্যাপ্টেন গালিভারকে বোর্ড পর্যন্ত নিয়ে আসে এবং বোর্ড চালানোর সমস্ত ইনস্ট্রাকশন গালিভারকে বুঝিয়ে দেয়। বোর্ড ক্যাপ্টেন তাকে বলে, আপনি শুধু এই লাল রঙের নিশানাটাকে ফলো করে সামনের দিকে এগিয়ে যাবেন, তাহলে আপনি বারমুডা ট্রায়াঙ্গেলে পৌঁছে যাবেন, আর ফিরে আসার সময় এই বাটনটিকে প্রেস করলে আপনি ব্যাকে চলে আসবেন। তখন গালিভার বলে, এই কাজ আমার কাছে কোনো ব্যাপারই না মিয়া, জীবনে কত বোর্ড চালাইলাম।
এরপর গালিবার বারমুডা ট্রায়াঙ্গেলে যাওয়ার জন্য বোর্ড স্টার্ট দেয় আর সামনের দিকে এগিয়ে যায়। যেতে যেতে সে একটি রোবট তৈরি করার বই পড়তে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে গালিবারের ব্যাপক ঘুম চলে আসে। বেচারা ঘুমের মধ্যেও চিজ বার্গার, ডার্সি বলে বুলি আওড়াতে থাকে। আর কিছুক্ষণ পরেই গালিবারের বোটের সামনে একটি ভয়াবহ সামুদ্রিক তুফান তেড়ে আসে। গালিবার চোখ খুলেই সে ভয়ঙ্কর টাইফুন দেখে শক খেয়ে যায়। সে কোনো রকম তাড়াতাড়ি তার লাইফ জ্যাকেট পরে নেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পুরো সামুদ্রিক তুফান তাকে মুহূর্তের মধ্যেই গিলে ফেলে। এর পরের সিনে আমরা দেখতে পাই গালিবার আস্তে আস্তে তার চোখ খুলছে, কিন্তু চোখ খোলার সাথে সাথে তার পিন্ডি চমকে যায়, কারণ কয়েকজন ছোট ছোট লোক তার উপর দাঁড়িয়ে রয়েছে। আর সেখানকার একজন নিজেকে লিলিপুট বাহিনীর জেনারেল বলে দাবি করে, যার নাম এডওয়ার্ড। সেই লোকগুলো গালিবারকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। এইসব ছোট ছোট দেখতে লোকেরা গালিবারের উপর একটি কাঠের ব্রিজও বানিয়ে ফেলে। সেই সাথে তারা গালিবারকে বিস্ট মানে ভয়ঙ্কর দানব বলে সম্বোধন করতে থাকে। এই সব দেখে গালিবার চিৎকার করে সব দড়ির বাঁধন ছিঁড়ে উপরে উঠে দাঁড়িয়ে পড়ে। আর সে বলে, আমি কনে আলাম, আমি মনে হয় স্বপ্নের ভিতর রয়েছি, তাই চোখ বন্ধ করে আবার ঘুমিয়ে যায়। এই বলে সে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। তখন লিলিপুটেরা হুক দিয়ে তার প্যান্ট ধরে টানাটানি শুরু করে দেয়। আর এক পর্যায়ে গালিবার দুরুম করে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। এই মক্ষম সুযোগকে কাজে লাগিয়ে সে সব ছোট ছোট সোলজাররা গালিবারকে বেঁধে রাজার কাছে নিয়ে যায়। এত বড় এক দানব দেখে পুরো শহরের মানুষ অবাক চোখে তাকিয়ে থাকে। দাদু, ভিডিও কি ভালো লাগতে আছে? ভালো লাগলে ওই লাইক বাটনে একটা টিপ দিতে ভুলো না করলাম, বোঝো? গালিবার রাজার প্রাসাদে পৌঁছালে জেনারেল বলে, এ নিশ্চয়ই আমাদের শত্রুপক্ষ ব্লু ফিশম্যানের কাজ। সে হয়তো আমাদেরকে ধ্বংস করার জন্য একে এখানে পাঠিয়েছে। গালিবার তখন বলে, ভাই, আমি এসব ব্লু ফিশম্যান ট্যান কাউরে চিনি না, আমি কোনো দৈত্য না বা রাক্ষস না, আমি একজন সাধারণ মানুষ। আর আমাকে প্লিজ এইটা বলো, আমি কোন জায়গায় আছি? কারণ এখনো গালিবারের মনে হচ্ছিল কেউ মনে হয় তার সাথে প্র্যাঙ্ক করছে। তারপর সে ছোট্ট সোলজারগুলো গালিবারকে একটি জায়গায় বন্দি করে রাখে আর তাকে ঘাস খেতে দেয়। এই ঘাস দেখে গালিবার নিজেকে গরু মনে করতে থাকে। আহারে জীবন। সেখানে গালিবারের সাথে এক বন্দির দেখা হয়, যার নাম ছিল হ্যারি। হ্যারি ছিল লিলিপুটদের মধ্যে সবচেয়ে লম্বা লোক। গালিবার হ্যারিকে জিজ্ঞেস করে, তুমি কেন এখানে আছো? এর উত্তরে হ্যারি বলে, আমি প্রিন্সেসকে অনেক ভালোবাসতাম, এর জন্য প্রিন্সেসের জেনারেল আমাকে এখানে বন্দি করে রেখেছে, কারণ জেনারেল এবং প্রিন্সেসের মধ্যে বাগদান সম্পূর্ণ হয়েছে। আর ঠিক সেই সময় সেখানে জেনারেল চলে আসে। গালিবারের জেনারেলকে দেখে মেজাজ খারাপ করে বলে, তুই আসলে এক্সের বলদ। এটা শুনে জেনারেল বলে, এ বেটা, এক্সের বলদের মানে কি? তখন গালিবার বলে, বলদা মানে হলো সবচেয়ে বুদ্ধিমান লোক। এরপর জেনারেল নিজেকে বিগেস্ট বলদা বলে চিল্লাতে থাকে, কারণ লিলিপুটরা বলদের মানেই জানতো না। এখন এই দানবরে তো আর বসায় বসায় খাওয়ানো যাবে না, তাই জেনারেল তার জন্য অত্যাধুনিক মেশিন বানিয়ে তার সাথে গালিবারকে অ্যাড করে জমি চাষ করা শুরু করে দেয় এবং সে নিজেই সেটা চালায়। আর তখনই লিলিপুট রাজ্যে অন্য রাজ্যের শত্রুরা আক্রমণ করে। তারা এই রাজ্যের পুরো প্রাসাদে আগুন লাগিয়ে দেয় এবং প্রিন্সেসকে কিডন্যাপ করার চেষ্টা করতে থাকে। প্রাসাদের সাইরেন শুনে জেনারেল সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। হ্যারি তখন গালিবারের সব বাঁধন খুলে দেয় আর বলে, এত বড় বিপদে তোমার সাহায্য আমাদের অনেক প্রয়োজন, তুমি যাও, রাজকুমারীকে বাঁচাও। তখনই সেখানে গালিবার এসে প্রিন্সেসকে কিডন্যাপ হওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। কিন্তু পুরো প্রাসাদে তখন ভয়াবহ আগুন লেগে গিয়েছিল আর সবাই এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকে। সেই আগুনের মধ্যে রাজা ও তার মন্ত্রী ফেসে যায়। ফলে হ্যারি গালিবারকে একটি উপায় বের করার জন্য বলে। গালিবার তখন একটি মারাত্মক লেভেলের শর্টকাট উপায় পেয়ে যায়। সে তার পরনে থাকা প্যান্ট খুলে মূত্র বিসর্জন করে দেয়। এই কোক খাওয়া মূত্র বিসর্জনের ফলে আগুন নিভে যেতে সক্ষম হয়। আর এই গন্ধযুক্ত হিসু কিছুটা জেনারেলের মাথায়ও ঢেলে দিতে গালিবার ভুল করে না। ফলে বেচারা অপমানিত হয়ে সেখান থেকে বের হয়ে যায়। রাজা এবার এসে গালিবারকে অনেক ধন্যবাদ জানায় তার জীবন হিসু করে বাঁচিয়ে দেওয়ার জন্য, আর তাকে রাতের ডিনার করার জন্য আমন্ত্রণ জানায়। এতে করে গালিবার বলে, আমি খাওয়ার জন্য তো অবশ্যই আসবো, কিন্তু আমার একটা ছোট্ট শর্ত আছে, সেটা হলো হ্যারিকে মুক্ত করে দিতে হবে। তখন রাজা গালিবারের শর্ত মেনে নেয় এবং হ্যারিকে মুক্ত করে দেয়। এরপর যখন গালিবার, রাজা এবং বাকি সবাই একসাথে খাবার খাচ্ছিল, তখন রাজা গালিবারকে জিজ্ঞেস করে, তুমি কই থেকে এখানে আসছো? এর উত্তরে গালিবার বলে, আমি আমেরিকা থেকে এখানে এসেছি। তখন সেখানকার সবাই গালিবারকে আমেরিকার রাজা ভাবতে শুরু করে। গালিবার বলে, আরে না না, আমাদের দেশের প্রেসিডেন্টের নাম বাইডেন, সে এখন রাশিয়া যুদ্ধ নিয়ে প্রচুর ব্যস্ত, সেখানে কোনো রাজা টাজা সিস্টেম নাই, সবাই 4 বছর পর পর ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করে। এই সব শুনে জেনারেলের জ্বলতে শুরু করে। তাই সে বলে, খুব দ্রুত আমরা তোমার বোটটিকে খুঁজে বের করবো যাতে তুমি এখান থেকে চলে যেতে পারো। তারপর রাজা গালিবারের জন্য একটি বড় বাড়ি বানিয়ে দেয় যাতে গালিবার সেখানে খুব ভালোভাবে থাকতে পারে। গালিবারের জন্য অনেক কর্মচারী রাখা হয় যারা দিন রাত তার খেদমতের জন্য নিয়োজিত থাকে। সেই সাথে সে একটি থিয়েটার বানায় এবং সেখানে টাইটানিক মুভির থিয়েটার মঞ্চস্থ করে। এই অমর কাহিনী দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। জেনারেলের এসব আর সহ্য হচ্ছিল না। সে রাজাকে বলে, আমরা সেনাবাহিনী ট্রেনিং না করিয়ে কেন এসব ফালতু সিনেমা দেখে সময় পার করছি? এরপর আমরা দেখতে পাই হ্যারি এবং গালিবার একসাথে কথা বলছে। সেখান থেকে আমরা বুঝতে পারি হ্যারির মন ভালো নেই। কারণ হিসেবে সে বলে, আমি রাজকন্যাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি তাকে আমার মনের কথা কোনোভাবেই বলতে পারছি না। তখন গালিবার তাকে পরামর্শ দেয় কিভাবে রাজকন্যাকে ইমপ্রেস করবে। শালা নিজে মেয়ে পটাতে না পারলেও এখানে এসে সে কঠিন লেভেলের অ্যাডভাইস দিতে থাকে। তারপর গালিবারের কথা মতো হ্যারি প্রিন্সেসকে ইমপ্রেস করার কাজে লেগে পড়ে আর তাতে প্রিন্সেস ইমপ্রেস হয়ে যায়।
এরপর জেনারেল এসে গালিভারকে বলে, ভাইয়া আমরা তোমার বোট পেয়ে গেছি, এবার দয়া করে তুমি বাড়ি চলে যাও। আসলে গালিভার আসার পর থেকে জেনারেলের গুরুত্ব অনেক কমে যায়, যার ফলে সে গালিভারকে একদমই সহ্য করতে পারছিল না। তারপর গালিভার সে বোট দেখতে যায় এবং বোট পেয়ে তো সে মহা খুশি। এই বোর্ডের মধ্যেই তার আইফোনটি সে খুঁজে পায়। ফোন হাতে নিয়ে গালিভার দেখে যে তার ফোনে মোটামুটি ঠিকই আছে এবং সেই ফোনে একটি ভয়েস মেসেজ পায় যেটা ছিল ডার্সির। সেখানে ডার্সি বলছে যে এত দিন হয়ে গেল তোমার কোনো খোঁজ খবর নেই, তুমি যেখানেই থাকো সুস্থ থাকো, আমি এসে তোমাকে উদ্ধার করে নিয়ে যাব। এটা শুনে গালিভার অনেকটাই খুশি হয়ে যায়। এদিকে জেনারেল রাজার কাছে গিয়ে বলতে থাকে, এই হাতিকে খাওয়াতে খাওয়াতে আমাদের তো অনেক খরচা হচ্ছে, তাই যত দ্রুত সম্ভব তাকে এখান থেকে বিতাড়িত করা হোক, বিদায় করে দিন তো মালটাকে। রাজা তখন তার কথায় রাজি হয় না, বরং তার বেয়াদবি আচরণের জন্য তাকে জেনারেল পদ থেকে সরিয়ে গালিভারকে জেনারেল বানিয়ে দেয় আর তাকে বানায় ভাইস জেনারেল। এই সব দেখে এডওয়ার্ডের মাথা পুরাই নষ্ট হয়ে যায় আর সে লিলিপুটের সকল ডিফেন্স সিস্টেম অফ করে দেয় যাতে শত্রুরা লিলিপুটে আক্রমণ করতে পারে। ব্যাটা আসলে গালিভারকে একটি শিক্ষা দেওয়ার জন্য ফন্দি করতে থাকে। এদিকে ডিফেন্স সিস্টেম না থাকায় শত্রুরা লিলিপুটে আক্রমণ করা শুরু করে আর তখনই হ্যারি এসে গালিভারকে এই খবরটি জানায়। সাথে সাথে গালিভার সেখানে উপস্থিত হয়ে যায় শত্রুদের সাথে লড়াই করার জন্য। চর্বিযুক্ত থলথলে বডি নিয়ে সে শত্রুপক্ষের জাহাজের সামনে গিয়ে বলে, বন্ধুরা আমি তোমাদের মারতে চাই না, আমি চাই তোমরা আমাকে দেখে ভয় পাও আর পালিয়ে যাও। আমি জাস্ট সবার সামনে তোমাদেরকে পিটানোর অভিনয় করব আর তোমরা ভেগে যাবা, ঠিক আছে? তাহলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এই বলে সে পানির ভিতরে হুড়োহুড়ি লাগিয়ে দেয় আর এটা দেখে সবাই ভাবে হয়তো সে বেদম কেলাচ্ছে শত্রুদের। কিন্তু এই মদনের নাটক দেখে শত্রুরা তাদের কামান দিয়ে গালিভারকে ফায়ার করতে থাকে। কিন্তু ওই যে নাদুস ফ্যাটি বডিতে যখনই সব কামানের গোলাগুলো লাগতে থাকে সেগুলো রাবারের মতন বাড়ি খেয়ে তাদের নৌকাতেই আঘাত করা শুরু করে দেয়। ফলে মুহূর্তেই তাদের জাহাজগুলো ধ্বংস হওয়া শুরু করে। গালিভার তার এই অসাম বডি পাওয়ার দেখে নিজেকে অমর বলে মনে করে আর সব জাহাজের রশিগুলো ধরে টেনে গভীর সমুদ্রে নিয়ে যায়। এর ফলে গালিভার পুরো লিলিপুটের হিরো বনে যায়। সে এখন পুরো আয়েশি জীবনযাপন করা শুরু করে দেয়। তার বডি ম্যাসাজের জন্য এক ঝাঁক সৈন্য তার পিঠের উপর উঠে মার্চ করতে থাকে। এছাড়াও সে পুরো লিলিপুটে নিউ ইয়র্কের ভাইব নিয়ে আসে। টাইম স্কোয়ারের মতন পুরো শহরে শুধু তার নামে বিলবোর্ড টানিয়ে রাখে। এই সব দেখে জেনারেল এবার চলে যায় তার শত্রুর দেশে। সেখানে গিয়ে সে গালিভারকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। সেই দেশের রাজা বলে কিভাবে তাকে মেরে ফেলা সম্ভব। তখন এডওয়ার্ড একটি ম্যাগাজিন নিয়ে আসে যেটা সে গালিভারের জাহাজের মধ্যে পেয়েছিল। সেখানে কিভাবে রোবট বানাতে হয় তার ইনস্ট্রাকশন ছিল এই ম্যাগাজিনে আর সেটা দেখে সে একটি রোবট বানাতে শুরু করে। এরপর একদিন এডওয়ার্ড সেই বানানো রোবট নিয়ে হাজির হয়ে যায় গালিভারের সামনে আর তাকে চ্যালেঞ্জ করে যে যদি গালিভার পরাজিত হয় তাহলে সে যেন লিলিপুট ছেড়ে চলে যায়। গালিভার বলে, আরে এমন রোবট আমি লাত্তি দিয়েই উড়িয়ে দিতে পারবো। তাই সে রাজি হয়ে যায়। কিন্তু ফাইট শুরু করার পরে সে বুঝতে পারে এরা কি মারাত্মক জিনিস বানিয়েছে। সেই রোবট গালিভারের বাঘের খাঁচা ধরে উঁচু করে ফেলে আর গালিভার সেই রোবটের কাছে নিজের হার মেনে নেয়। সেই সাথে গালিভার জানায় এতদিন সে যত বীরগাথা গল্প বলেছিল সব মিথ্যা। এই সব শুনে সবাই অনেক কষ্ট পায় আর তখন জেনারেল গালিভারকে বেঁধে সমুদ্রে ভাসিয়ে দেয়। তারপর সমুদ্রে ভাসতে ভাসতে গালিভার যখন একটি কিনারায় এসে পৌঁছায় তখন সে ভাবতে থাকে যে আমি হয়তো এবার আমাদের মতন লোকের জায়গায় এসে পৌঁছেছি। কিন্তু বিধি বাম, সে এবার এমন এক দ্বীপে এসে পড়েছে যেখানে সে ছিল ওই মানুষদের কাছে লিলিপুট। মানে হলো সেখানে সবাই ছিল গালিভারের চেয়ে 100 গুণ বড়। সেখানে পৌঁছালে একটি বাচ্চা গালিভারকে খেলনা মনে করে নিজের কাছে রেখে দেয়। সেই ছোট্ট মেয়েটি তাকে পুতুলের ড্রেস পরিয়ে, ফিডার খাওয়িয়ে, ডাইপার চেঞ্জ করে কিংবা অন্য পুতুলের সাথে বিয়ে দিয়ে খেলা করতে থাকে। এদিকে সেই লিলিপুটে এবার ডার্সি চলে আসে আর তাকেও গালিভারের মতো আটকে রাখা হয়। তাকে এডওয়ার্ড আদর করে সি বিস্ট বলে ডাকে। ডার্সি লিলিপুটে চলে এসেছে দেখে হ্যারি সমুদ্র পাড়ি দিয়ে গালিভারকে খুঁজতে খুঁজতে তার সন্ধান পেয়ে যায়। সেখানে সে হ্যারি জানায় ডার্সি চলে এসেছে লিলিপুটে তোমার খোঁজে আর জেনারেল তাকে রাজা রানীর সাথে বন্দি করে রেখেছে আর তুমি একমাত্র পারবে তাদেরকে রক্ষা করতে। এই সব শুনে গালিভার সেই জায়গা থেকে পালিয়ে আবারও লিলিপুটে চলে আসে। গালিভারকে দেখে রাজা বলে, দেখো তোমার প্রিন্সেস লিলিপুটে চলে এসেছে। ডার্সি তখন বুঝতে পারে এতদিন গালিভার তাকে মনে মনে পছন্দ করতো কিন্তু বলতে পারতো না। যাই হোক, পরের দিন জেনারেল জানতে পারে মালটা আবার ফিরে এসেছে, তাই সে আবার গালিভারকে পেদানোর জন্য প্রস্তুতি নিতে থাকে। এবারও গালিভার ও জেনারেলের মধ্যে আবারও ঘুষাঘুষি লেগে যায়। কিন্তু এবারও গালিভার রোবটের সাথে পেরে উঠছিল না, কারণ রোবট তাকে প্রচুর পরিমাণ উদাম কেলাচ্ছিল। ঠিক তখনই হ্যারি চালাকির সাথে সে রোবটের কিছু তার কেটে দেয় এবং গালিভার সুযোগ পেয়ে সে রোবটটিকে মারতে থাকে আর এর ফলে গালিভার সেই যুদ্ধে এডওয়ার্ডকে হারাতে সক্ষম হয়। তাদের মারামারি শেষ হয়ে গেলে রাজা প্রিন্স এবং হ্যারির মধ্যে সম্পর্ক মেনে নেয় আর এদিকে ডার্সি ও গালিভারের ভুল ক্ষমা করে দেয়। কিন্তু তখনই হঠাৎ করে জেনারেল এসে প্রিন্সেসকে কিডন্যাপ করে ফেলে আর প্রিন্সেস নিজেকে বাঁচানোর জন্য জেনারেলকে ঘুষি মেরে তাকে মাটিতে শুইয়ে দেয়। এরপর গালিভার অন্য রাজ্যের রাজাকে বলে, এসব যুদ্ধ করে কোনো লাভ নাই, বরং তার চেয়ে তোমরা একসাথে মিলেমিশে লিলিপুটের উন্নয়ন করতে থাকো। এই সব মহান ভাষণ শুনে সবাই এক হয়ে যায় আর গালিভার তাদেরকে ফ্রিতে কিছু নৃত্য প্রদান করে। পরের দিন গালিভার ও ডার্সি লিলিপুটদের কাছ থেকে বিদায় নিয়ে তাদের বাড়ির দিকে রওনা দিয়ে দেয়।